আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গুণগত রসায়নের 19তম লেকচারটা নিব। যে আজকের লেকচারে আমাদের আলোচ্য যে টপিক সেটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী। এটা অনেক লম্বা, অর্থাৎ বোর মডেলের সাহায্যে আমরা হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা দেব এবং তার সাথে সাথে তার গাণিতিক সমস্যাগুলো আমরা দেখব। এই হাইড্রোজেন বর্ণালী থেকে তোমার সৃজনশীল প্রশ্ন হয়, কেমন? আচ্ছা, তার গাণিতিক অনেকগুলো সমস্যা আছে। আমি 27টা অঙ্ক করছি সম্ভবত হাইড্রোজেন বর্ণালী থেকে। মূলত 2টা অঙ্ক, ভালো করে একটা অঙ্ক বুঝলে হাইড্রোজেন বর্ণালীর অঙ্ক শেষ হয়ে যাবে, বা 2টা অঙ্ক করলেও হয়ে যাবে। তাহলে দেখো, প্রথমেই আমি আজকে সকাল যে বিশেষ করে 18তম লেকচারটা যখন নিলাম, ওখানে আণবিক বর্ণালী আমি শ্রেণী বিভাগটা বলিনি, কেমন বলতে একটু বলে গিয়েছিলাম, দরকারও নাই, তারপর একটু বলে দেই যে আণবিক বর্ণালীগুলোর উদাহরণটা আমার বলতে বলে গিয়েছি, কেমন? তো এটি একটু দেখে নাও যে আণবিক যে বর্ণালীগুলো, কেমন, যে আণবিক বর্ণালী বিভিন্ন প্রকার হতে পারে। এটা একমাত্র গৌসারে বইও আছে, আর অন্য বইয়ের মধ্যে নাই। হাজারি স্যার, কবির স্যার কোনো বইয়ের মধ্যে নাই। তো একটু আমি দেখিয়ে দেই, তোমরা যে মনে করতে পারো, শুধু উদাহরণগুলো মনে রাখবা। যেমন মাইক্রোওয়েভ বর্ণালী বা আবর্তন বর্ণালী, এটা মূলত আণবিক বর্ণালী। অবলোহিত বর্ণালী বা কম্পন বর্ণালী, বা এটাকে আইআর বর্ণালীও বলি। তারপর এটাও মূলত তোমার যে আণবিক বর্ণালী। অতিবেগুনি বা দৃশ্যমান বর্ণালী কিভাবে সৃষ্ট, এগুলো না জানলে হবে, অসুবিধা নাই। এনামার বর্ণালী, এনামারটা কি মনে রাখো? নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রাম, কেমন? আচ্ছা, শুধু উদাহরণগুলো মনে রাখলেই হবে। রমন বর্ণালী বা ইএসআর বর্ণালী, ইলেকট্রন স্পিন রেজোনেন্স স্পেকট্রাম, শুধু অ্যালারভেশনটা মনে রাখো। ইএসআর কি? অর্থাৎ ইলেকট্রন স্পিন রেজোনেন্স স্পেকট্রাম। তারপর বর বর্ণালী, যেটাকে ইংলিশে মাস বর্ণালী বলা হয়। আরেকটা আছে সমবায় বর্ণালী, ঠিক আছে? বা এই জিনিসগুলো আমরা একটু শুধু আণবিক বর্ণালীর যে আমরা উদাহরণগুলো একটু মনে রাখবো, কেমন? আচ্ছা, তোমার পরীক্ষাতে হুট করে আসতে পারে যেমন আইআর বর্ণালী, এটা কি বর্ণালী? তো এটা একটা আণবিক বর্ণালী। যাই হোক, তাহলে আজকে আমরা মূলত মূল বিষয় হচ্ছে হাইড্রোজেন বর্ণালী। দেখো, তাহলে হাইড্রোজেন বর্ণালী পড়ার আগে আমরা হাইড্রোজেন প্রমাণের জন্য বোর মডেল থেকে রিডবার্গ সমীকরণ, এটা আমরা একটু পড়বো। এটা আমি বিশেষ করে আমার লেকচার শিটের পূর্বেই সম্ভবত 37 বা 38 পৃষ্ঠায় এটা আগেই আলোচনা করেছি, যে হাইড্রোজেন প্রমাণের জন্য বোর মডেল হতে রিডবার্গ সমীকরণ প্রতিষ্ঠা। আমরা যে হাইড্রোজেন বর্ণালীর সেই রিডবার্গ সমীকরণ ব্যবহার করে অঙ্ক করব। যেহেতু আমরা হাইড্রোজেন বর্ণালীর অঙ্ক করব, তো রিডবার্গ সমীকরণটা একটু তোমাদের দেখাই, কিন্তু পরীক্ষাতে এটা আসবে না, সমীকরণ প্রতিপাদন আসবে না, জাস্ট আমি একটু দেখাই। তো মনে করি ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চতর শক্তির অবস্থায় যখন থাকে। আমরা জানি যখন কোনো একটা পরমাণু, হাইড্রোজেন পরমাণু যখন শক্তি শোষণ করে, ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তরে অবস্থান করে, তখন তার শক্তি হচ্ছে E2। আর নিম্ন শক্তি স্তরে থাকাকালে তার শক্তি যদি কি হয়, E1 হয়, তাহলে উচ্চ শক্তি স্তর হতে নিম্ন শক্তি স্তরে যখন গমন করে, তখন সে শক্তি নির্গত করে, অর্থাৎ শক্তি নির্গত হয়। আর নিম্ন শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে গমন করলে শক্তির শোষণ ঘটে। সেটা কিন্তু বোর মডেলের আমরা তৃতীয় যে ইয়াটা আমরা পড়ছি, যে স্বীকার্য, এটার মধ্যে আমরা জানি যে পরমাণু যখন শক্তি শোষণ করে, তখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে গমন করে। উচ্চতর শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গমন করলে যে এই দুটি শক্তি স্তরে যে শক্তির পার্থক্য, সেটাকে আমরা বলছিলাম ড্যালি। তাহলে ড্যালি সমান E2 মাইনাস E1, অর্থাৎ E2 হচ্ছে উচ্চতর শক্তি স্তর, E1 হচ্ছে নিম্নতর শক্তি স্তর, ঠিক আছে? এই শক্তির শোষিত বা নির্গত শক্তির পরিমাণ কি? S নিউ, সেটা আমরা বোর মডেল থেকে জানি, কেমন? তাহলে আমরা এখানে S নিউ লিখতে পারি ড্যালি, অর্থাৎ এখান থেকে আমরা S নিউ লিখতে পারি E2 মাইনাস E1, যাকে একটা লাইন আমি একটু শর্ট করেছি। অথবা এই যে যদি এই লেখো, অর্থাৎ S নিউ সমান কি লিখতে পারি? E2 মাইনাস কত? E1। তাহলে আমরা S নিউ সমান লিখতে পারি যে কোনো শক্তি রাশিমালা থেকে। আমরা জানি যে কোনো কক্ষপথের যে শক্তির রাশিমালা, সেটা হচ্ছে E1 সমান মাইনাস 2s পাই m e to the power 4 n স্কয়ার s স্কয়ার। তাহলে আমরা এটা হচ্ছে n-তম কক্ষপথের শক্তি। তাহলে আমার উচ্চতর কক্ষপথের শক্তি কি লিখতে পারি, বা E2 কক্ষপথের শক্তি কি লিখতে পারি? 2s পাই স্কয়ার m e to the power 4 n2 হোল স্কয়ার s স্কয়ার।
অর্থাৎ N2 বলতে এখানে উচ্চতর শক্তি স্তরের শক্তিকে বুঝাইছে, এটা কিন্তু দ্বিতীয় কক্ষপথের শক্তিকে বুঝাই নাই, উচ্চতর কক্ষপথের শক্তিকে বুঝাইছে N2 টা। প্লাস E1 হচ্ছে 2s পাই m e to the power 4 N1 হোল স্কয়ার s স্কয়ার। এখানে এটার মান যেহেতু এটার মানও মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে এখান থেকে আমি s নিউ সমান সমান লিখতে পারি 2s পাই m e to the power 2s পাই m e to the power 4 s স্কয়ার। একটু কিন্তু কমন যায়, তো কমন গুলো এখান থেকে আমি লিখতে পারি, এই প্লাসেরটা আগে লিখলাম 1/n স্কয়ার হোল 1/n স্কয়ার মাইনাস 1/n2 হোল স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি অর্থাৎ নিউ সমান সমান নিউটা কোথায় চলে আসলো, নিউটা চলে আসলো তোমার এখানে নিউ চলে আসবে, অর্থাৎ সরি এখান থেকে আমি লিখতে পারি নিউ সমান সমান এসটা নিচে চলে আসবে। কেমন? তো আগে ছিল কি এস স্কয়ার এস কিউব, তো নিউ সমান সমান এটা মূলত এটা হচ্ছে কম্পাঙ্কের রাশিমালা। আমি যদি বলি এটুকুর কথা বলি, এটা হচ্ছে কম্পাঙ্কের রাশিমালা। কেমন? এই যে এটুকু হচ্ছে কম্পাঙ্কের রাশিমালা। আবার আমরা জানি নিউ সমান সমান কি সি বাই ল্যামডা, তো সি বাই ল্যামডা সমান সমান এটা, তো সি বাই ল্যামডা এখন যদি আমি একটু আর গুণন করে দেই তো 1 বাই ল্যামডা সমান সমান সিটা নিচে চলে যাবে, তো 2s পাই m e to the power 4 c s কিউব। ওকে, তো 1 বাই ল্যামডা এটাকে আমরা লিখতে পারি তরঙ্গ সংখ্যা, 1 বাই ল্যামডা বা তরঙ্গ সংখ্যা আমরা পিছনে পড়াইছি তোমাদের, তো তরঙ্গ সংখ্যা সমান সমান আর এস। এই যে এটা একটা ধ্রুবক, এই সবগুলোর মান কি একটা ধ্রুবক। দেখো পায়ের মান ধ্রুবক, ইলেকট্রনের ভর এটাও ধ্রুবক, ইলেকট্রনের চার্জ এটাও ধ্রুবক, আলোর বেগ এটাও ধ্রুবক, তারপর প্লাঙ্কের কনস্ট্যান্ট এটাও ধ্রুবক। তো এই সবগুলো একটা ধ্রুবক, এটাকে আমি কি দ্বারা প্রকাশ করলাম? আর এস। এই আর এস কে রিডবার্গ ধ্রুবক বলা হয়। কেমন? তাহলে আমরা সমীকরণটা পেয়ে গেলাম তরঙ্গ সংখ্যা বা 1/s সমান সমান আর এস 1/n1 হোল স্কয়ার 1/n2 হোল স্কয়ার। দেখো এই যে রিডবার্গ যে কনস্ট্যান্টটা, এই রিডবার্গ কনস্ট্যান্টের একটা মান আছে। দেখো আমি যদি এই সবগুলো মান এম এর মান, এর মান, এস এর মান, সি এর মান, পাই এর মান, এগুলো কিন্তু তোমরা সব আগের থেকেই জানো। এই মানগুলো যদি আমি এখানে বসাই, বসানোর পর আমি এই মানগুলো সব সিজিএস একক, কি একক? সিজিএস একক। সিজিএস এককে এই মানগুলো যখন আমি এখানে বসাবো তখন আমি মানটা পেয়ে যাব 109,678 সেন্টিমিটার ইনভার্স। তখন এই রিডবার্গ ধ্রুবকের যে এককটা, যেহেতু আমি সিজিএস এককে বসাইছি, এই মানগুলো বসিয়ে একক বা মান কাটাচিরা করলে কি হবে, অর্থাৎ মানগুলো বসে ক্যালকুলেশন করলে আমি 109,678 সেন্টিমিটার ইনভার্স। যে যেভাবে মনে রাখো, আমি এভাবে ভালো লাগে আমার মনে রাখতে 109,678 সেন্টিমিটার ইনভার্স। আর মিটারে নিলে ঠিক আছে আরো দুইটা শূন্য আসবে, তো 109,678 দুইটা শূন্য, এটা মিটার ইনভার্স। আর ন্যানোমিটারে নিলে এখানে লিখবা 1.0, অর্থাৎ 109,678 10 ইনভার্স মাইনাস 2 ন্যানোমিটার ইনভার্স, এখানে একটা দশমিক দিতে হবে। কেমন? কিভাবে আসছে তোমরা এগুলো জানো, ন্যানোমিটারকে কিভাবে মিটারে নিতে হয়, মিটারকে এগুলো আমরা পিছন থেকে পড়ছি, এগুলো আমি আর যাবো না। তো সবচেয়ে এই দুইটা জিনিস আমরা বেশি মনে রাখি। তুমি সেন্টিমিটার এককে বসে অঙ্ক করতে পারবা, মিটার ইনভার্সে বসে করতে পারবা, ন্যানোমিটার ইনভার্সে বসে অঙ্ক করতে পারবা। তাহলে আমরা সবচেয়ে বেশি এই দুইটা, কেমন, মিটার ইনভার্সে আর ন্যানোমিটার ইনভার্সে অঙ্কগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি রিডবার্গ ধ্রুবকের মান এমসিকিউতে সরাসরি আসছে, নিম্নের কোনটি রিডবার্গ ধ্রুবকের মান? এটা সেন্টিমিটার ইনভার্সও থাকতে পারে, মিটার ইনভার্সও থাকতে পারে, ন্যানোমিটার ইনভার্সও থাকতে পারে। তো আমরা অবশ্যই এটা মনে করে নিব, কেমন, মুখস্থ করে নিব। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি রিডবার্গ ধ্রুবকের মান জানি, তাহলে n1 মানে নিম্ন শক্তি স্তর আর n2 মানে উচ্চতর শক্তি স্তর। তাহলে এই দুইটা শক্তি n1 n2 এর মান যদি আমি জানি, রিডবার্গ কনস্ট্যান্টের মান বসালে আমি কি পাবো? তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা বের করলে আমি এটাকে উল্টিয়ে দিলে তরঙ্গ দৈর্ঘ্য পাবো। তরঙ্গ দৈর্ঘ্য জানা থাকলে আমরা তার কম্পাঙ্ক বের করতে পারবো, আবার তরঙ্গ দৈর্ঘ্য জানা থাকলে তার শক্তিও আমরা বের করতে পারবো, ঠিক না? তাহলে এভাবে আমরা ইলেকট্রন বিভিন্ন উচ্চতর কক্ষপথ থেকে যখন নিম্ন কক্ষপথে নেমে আসে তখন যে শক্তি নির্গত হয়, ওই শক্তির তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক সংখ্যা বা তরঙ্গ সংখ্যা, তার কম্পাঙ্ক, শক্তি আমরা মোটামুটি এই সমীকরণ ব্যবহার করে নির্ণয় করতে পারবো, যেটা আমরা আজকে লেকচারের শেষাংশে তোমাদের দেখাবো। ওকে, তারপর আমরা চলে যাব হাইড্রোজেন বর্ণালী, অর্থাৎ কিভাবে হাইড্রোজেন বর্ণালী সৃষ্টি হয় সেটা আমরা যাব এখন। তাহলে আমরা এখন হাইড্রোজেন বর্ণালী, তো দেখো আমরা কিন্তু গত লেকচারই এই হাইড্রোজেন বর্ণালী কিভাবে সৃষ্টি হয়েছে আমরা একটু দেখাইছি। তারপর আজকে আমরা দেখাবো তোমাদের যে হাইড্রোজেনের ভিতরে যে বিভিন্ন ধরনের বর্ণালী সিরিজ পাওয়া যায়,
এটার আমি লেকচারের মাঝখানে আমি কি একটা ছোট ভিডিও ক্লিপস দিব, 1 থেকে 1.5 মিনিট, ওখান থেকে তোমরা আরো ভালো করে হাইড্রোজেন বর্ণালীটা ভালো করে বুঝতে পারবা। তো দেখো প্রথম আসো হাইড্রোজেন বর্ণালী কাকে বলে। হাইড্রোজেন কিন্তু একটা পারমাণবিক বর্ণালী। হাইড্রোজেন বর্ণালী মূলত কি একটি পারমাণবিক বর্ণালী, অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের মধ্য দিয়ে নিম্ন চাপে, যেটা কিন্তু আমি গত লেকচারে দেখাইছি, হাইড্রোজেন গ্যাসের মধ্য দিয়ে নিম্ন চাপে বিদ্যুৎ ক্ষরণ ঘটালে গোলাপি রঙের একটি দ্রুতি সৃষ্টি হয়। অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের মধ্য দিয়ে নিম্নচাপে যখন বিদ্যুৎ ক্ষরণ ঘটানো হয় তখন গোলাপি রঙের একটি দ্রুতি সৃষ্টি হয়। এই দ্রুতিকে স্পেকট্রোস্কোপে পর্যবেক্ষণ করলে কতগুলো স্পষ্ট রঙিন লাল গোলাপি আলোর রেখার সিরিজ দেখা যায়। এই আলোর রেখার সিরিজই হলো হাইড্রোজেনের রেখা বর্ণালী। অর্থাৎ এই আলোর রেখার সিরিজই হচ্ছে হাইড্রোজেন বর্ণালী বা হাইড্রোজেনের রেখা বর্ণালী। যেহেতু হাইড্রোজেন একটি পারমাণবিক বর্ণালী হচ্ছে রেখা বর্ণালী, তাহলে হাইড্রোজেন গ্যাসের মধ্য দিয়ে যখন নিম্নচাপে আমরা বিদ্যুৎ ক্ষরণ ঘটাবো, এখানে একটা আলোর দ্রুতি অর্থাৎ গোলাপি রঙের একটা আলোর দ্রুতি বের হবে। এটাকে স্পেকট্রোপে ধারণ করলে বা কোনো একটা প্রিজমের মধ্য দিয়ে ধারণ করলে স্পষ্ট রঙিন কতগুলো সিরিজের কি দেখা যায়, সমষ্টি দেখা যায়, সেটাকে আমরা বলি হাইড্রোজেন বর্ণালী। তবে এখানে মনে রাখবা, হাইড্রোজেনের যে স্বাভাবিক অবস্থায় যে ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তরে থাকে, তখন যখন তারা শক্তি শোষণ করে বিভিন্ন উচ্চতর শক্তি স্তরে গমন করে, তো উচ্চতর শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে, বিশেষ করে প্রথম শক্তি স্তর, দ্বিতীয়, তৃতীয় বিভিন্ন শক্তি স্তরে গমন করে ইলেকট্রন, তখনই বিভিন্ন প্রকার বর্ণালী সিরিজ পাওয়া যায়। তো এর ভিতরে একমাত্র দ্বিতীয় কক্ষপথে যখন ইলেকট্রনগুলো নেমে আসে, তখন যে বর্ণালীর সিরিজ দেখা যায় সেটাই দৃশ্যমান, আর বাদবাকিগুলো দৃশ্যমান না। তাহলে আমি দেখব যে একটু চিত্রটা একটু দেখো। এই দেখো, আমরা নিম্নচাপে দেখো, এটা কিন্তু আমরা গত লেকচারে দেখাইছি, একটা টিউবের মধ্য দিয়ে হাইড্রোজেন গ্যাস নিয়েছি। তো হাইড্রোজেন গ্যাসের মধ্যে থাকে কি হাইড্রোজেন পরমাণু। যখন নিম্নচাপে এর ভিতর দিয়ে বিদ্যুৎ চালনা করা হয়, কেমন এর মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ চালনা করা হয়, তখন হাইড্রোজেন অণুগুলো ওখান থেকে তাপ শক্তি শোষণ করে হাইড্রোজেনের বন্ধন ভেঙে তারা হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়। তখন ওই হাইড্রোজেন পরমাণুগুলো শক্তি শোষণ করে ইলেকট্রনগুলো নিম্ন শক্তিস্তর থেকে উচ্চতর শক্তিস্তরে গমন করে। যখন উচ্চতর শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে নেমে আসে, তখনই একটা আলোর দ্রুতি বের হয়। ওইটাকে দেখো, একটা আমরা যদি একটা প্রিজমের মধ্য দিয়ে চালনা করি, তখন দেখো অনেকগুলো রঙিন আলোর, যদিও এখানে রঙিন আলো দেখানো হয় নাই, কারণ কি এটা মূলত একটা ফটোকপি, ঠিক আছে। তো ফটোকপির ভিতরে তো রঙিনগুলো কালো দেখা যায়, এই কারণে এখানে দেখানো হয় নাই। যাই হোক, কতগুলো রঙিন আলো, বিশেষ করে ইলেকট্রনগুলো যখন দ্বিতীয় শক্তিস্তরে নেমে আসে, তখনই কিন্তু দ্বিতীয় শক্তিস্তরে নেমে আসলেই কি হয়, তুমি কতগুলো দৃশ্যমান আলোর রেখার সমষ্টি দেখা যায়। যেমন এখানে কি কি দেখো, ইলেকট্রন যখন দ্বিতীয় শক্তি, বিশেষ করে তৃতীয় শক্তিস্তরে নেমে আসে, লাল রঙের অর্থাৎ 656.3 ন্যানোমিটারের একটি তরঙ্গদৈর্ঘ্য পাওয়া যায়। তারপর গ্রিন মানে সবুজ বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য পাওয়া যায়। তারপর আর পাওয়া যায় কি দেখো, ভায়োলেট অর্থাৎ বেগুনি বর্ণ পাওয়া যায়। তারপর এর নিচে, বিশেষ করে এর নিচে আলট্রাভায়োলেট রশ্মি ইত্যাদি পাওয়া যায়। কেমন, তাহলে আমরা একটু দেখি, অর্থাৎ হাইড্রোজেন গ্যাসকে যখন উত্তপ্ত করা হয়, ইলেকট্রনগুলো নিম্ন শক্তিস্তর থেকে উচ্চতর শক্তিস্তরে গমন করে। যখন আমরা এই শক্তিস্তরগুলোকে এভাবে দেখানো হয়েছে হাইড্রোজেনের, অনেকে মনে করে হাইড্রোজেনের একটা শক্তিস্তর, না, হাইড্রোজেনের পরমাণুর তার স্বাভাবিক অবস্থায় ইলেকট্রনগুলো প্রথম শক্তিস্তরে থাকে। যে কোনো একটা পরমাণুর অসংখ্য শক্তিস্তর থাকতে পারে, ইনফিনিটি পর্যন্ত শক্তিস্তর থাকতে পারে। তাহলে আমরা লিখলাম এটা হচ্ছে নিউক্লিয়াস হাইড্রোজেনের, আর অসংখ্য শক্তিস্তর তার আছে। কেমন, তো স্বাভাবিক অবস্থা যখন ইলেকট্রনটা নিম্ন শক্তিস্তরে থাকে, তখন ওই হাইড্রোজেনের পরমাণুগুলো যখন শক্তি শোষণ করা, এখানে যখন তাপ দেওয়া হয়, অর্থাৎ বিদ্যুৎ ক্ষরণ ঘটানো হয়, তখন তারা শক্তি শোষণ করে উচ্চতর শক্তিস্তরে গমন করে। তখন উচ্চতর শক্তিস্তরে গমন করে ইলেকট্রন যখন বিভিন্ন শক্তিস্তর থেকে যখন প্রথম শক্তিস্তরে আসে, তখন একটা সিরিজ পাওয়া যায়, লাইম্যান সিরিজ, যেটা অতিবেগুনি অঞ্চলে ঘটে। সেই সিরিজগুলো আমরা, সেই সিরিজের রেখাগুলো আমরা দেখতে পাই না। দেখো, এই যে আমি 7টা পর্যন্ত শক্তিস্তর এখানে দেখানো হয়েছে, তো বিভিন্ন শক্তিস্তর থেকে প্রথম শক্তিস্তর হচ্ছে লাইম্যান সিরিজ। দেখো অনেকগুলো রেখা পাওয়া যায়, 1 2 3 4 5 6, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত। আমি 7টা শক্তিস্তর দেখাইছি এখানে, তো রেখা কটা পাওয়া গেছে 1 2 3 4 5 6। যদি আমি আরো শক্তিস্তর দেখাই, আরো রেখা পাওয়া যাবে। যদি দ্বিতীয় শক্তিস্তরে আসে,
তখন বামার সিরিজ পাওয়া যাবে। দ্বিতীয় শক্তি স্তরে আসলে বামার সিরিজ। শুধু এই দ্বিতীয় শক্তি স্তরের রেখাগুলি আমরা দেখতে পারি। এই যে একটু আগে আমরা বললাম কি কি, লাল, তারপর হচ্ছে সবুজ, তারপর আসমানি, বেগুনি, এই রেখাগুলো এখানে সৃষ্টি হয়। কেমন? আচ্ছা, তো এটা বামার সিরিজ একমাত্র দৃশ্যমান অঞ্চলে ঘটে। যদি তৃতীয় কক্ষপথে আসে প্যাশন সিরিজ, এটা অবলোহিত অঞ্চলে ঘটে, সেটাও আমরা দেখতে পাই না। যদি চতুর্থ কক্ষপথে ইলেকট্রনগুলো আসে, বাকেট সিরিজ পাওয়া যায়, এইটাও আমরা দেখতে পাই না। ফুন সিরিজ পাওয়া যায়, পঞ্চম কক্ষপথে আসলে ফুন সিরিজ পাওয়া যায়। তারপর ষষ্ঠ কক্ষপথে আসলে হামফেস সিরিজ পাওয়া যায়। এই সিরিজগুলো এক এক বিজ্ঞানী এক একভাবে এক এক সময় আবিষ্কার করছে, তাদের নাম অনুসারে এই সিরিজের নামকরণ করা হয়েছে। দেখবো আমার লেকচার শিটে প্রত্যেকটা সিরিজের কে আবিষ্কার করছে, প্রত্যেকটা সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য বা প্রথম দ্বিতীয় রেখার যে বিভিন্ন রেখার তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত বের করা আছে। তোমরা এগুলো ইচ্ছা করলে পড়ে নিতে পারবা। বিভিন্ন সিরিজের ইতিহাস তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারবা। কেমন? আচ্ছা, এগুলো পরীক্ষাতে কম আসে, মানে তো জানো লাইম্যান বিজ্ঞানী লাইম্যান সিরিজ আবিষ্কার করছে, বামার সিরিজ আবিষ্কার করছে, প্যাশন সিরিজ আবিষ্কার করছে। অর্থাৎ বিজ্ঞানীদের নাম অনুসারে এই সিরিজগুলো নামকরণ করা হয়েছে। আমি সহজভাবে দেখানোর জন্য এভাবে দেখাইছি। অর্থাৎ শক্তি স্তরগুলো যদি আমি এভাবে দেখাই, তো দেখা গেল দেখো এই যে বিভিন্ন শক্তি স্তর। কেমন? অর্থাৎ উচ্চতর শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তরে নেমে আসে, লাইম্যান সিরিজ অনেকগুলো রেখা পাওয়া যায়। প্রথম রেখা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, বিভিন্ন রেখা পাওয়া যায়। এই বিভিন্ন রেখার জন্য বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে। কিভাবে? দেখো, যে বিভিন্ন রেখার জন্য যদি আমি n1 n2 এর মান বসাই দিই, যেমন লাইম্যান সিরিজের জন্য n1 এর মান হচ্ছে 1, আর n2 এর মান জন্য প্রথম রেখার জন্য n2 এর মান 2, দ্বিতীয় রেখার জন্য n2 এর মান 3, চতুর্থ রেখার জন্য মান n2 এর মান 4, বসালে কি আর RS এর মান বসালে আমরা তরঙ্গ সংখ্যা পাবো। এটাকে উল্টিয়ে দিলে আমরা কি তরঙ্গ দৈর্ঘ্য পাবো। একটু পরেই দেখাবো। তাহলে বিভিন্ন সিরিজের বিভিন্ন রেখার তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। তারপর বামার সিরিজের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় কক্ষপথে নেমে আসলে বামার সিরিজ, যেটা দৃশ্যমান অঞ্চলে ঘটে, এর ক্ষেত্রেও বিভিন্ন রেখা পাওয়া যায়। প্রথম রেখা, দ্বিতীয় রেখা, তৃতীয় রেখা, চতুর্থ রেখা, পঞ্চম রেখা, এখানে কিন্তু ইনফিনিটি পর্যন্ত শক্তি স্তর হতে পারে। তারপর প্যাশন সিরিজ, এটা দৃশ্যমান অঞ্চলে ঘটে, বামার সিরিজ। প্যাশন সিরিজ অবলোহিত অঞ্চলে ঘটে। তৃতীয় কক্ষপথে আসলে প্যাশন সিরিজ, চতুর্থ কক্ষপথে আসলে বাকেট সিরিজ, এটাও অতি অবলোহিত অঞ্চলে ঘটে। পঞ্চম কক্ষপথে আসলে ফুন সিরিজ, এটা অতি অবলোহিত অঞ্চলে ঘটে। ষষ্ঠ কক্ষপথে আসলে হামফ্রেস সিরিজ, এইটাও অতি অবলোহিত অঞ্চলে ঘটে। তাহলে হাইড্রোজেনের বর্ণালী সিরিজের মধ্যে একমাত্র আমরা বামার সিরিজের রেখাগুলো পাবো। অর্থাৎ বামার সিরিজের যে রেখা পাওয়া যাবে, এই রেখাগুলো দৃশ্যমান, আর অন্যগুলো সাধারণত দৃশ্যমান না। ঠিক আছে? অন্যগুলো দৃশ্যমান, স্বাভাবিক চোখে আমরা অন্যগুলো দেখতে পাই না, শুধু বামার সিরিজের রেখাগুলোই দেখা যায়। তো হাইড্রোজেনের যে উজ্জ্বল বর্ণালী দেখা যায়, সেটা শুধু বামার সিরিজের বর্ণালীগুলি আমরা দেখতে পারি, অন্যগুলো কিন্তু আমরা দেখতে পাই না। আর বামার সিরিজের বিশেষ করে ওই যে তৃতীয় কক্ষপথে আসলে বললাম লাল, তারপর সবুজ, আসমানি, বেগুনি, এরকম বর্ণালী সিরিজ আমরা দেখতে পাই। বুঝতে পারছো? তাহলে আমরা এখন একটা কথা, যে একটা প্রশ্ন উচ্চতর দক্ষতায় বা প্রয়োগও আসে, আমি দেখেছি। যেন এখন আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার, হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন থাকা সত্ত্বেও অনেকগুলো বর্ণালী রেখা কেন পাওয়া যায়? এটা খুবই ইম্পর্টেন্ট। আমি লিখে দিয়েছি, দেখো এই যে প্রশ্নটা আগে তোমাদের দেখাই, আমি লেকচার শিটে লিখে দিয়েছি। হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন থাকা সত্ত্বেও এর বর্ণালীতে অনেকগুলো রেখা কেন পাওয়া যায়? উত্তর, এটা আমি অনুধাবনও আসলে একটু ছোটো করে লিখবা, উচ্চতর দক্ষতার জন্য আমি লিখে দিয়েছি। কেমন? বা প্রয়োগের জন্য লিখে দিয়েছি। তাহলে হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন থাকা সত্ত্বেও কেন এর বর্ণালীতে অসংখ্য রেখা পাওয়া যায়? দেখো, স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেনের ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তরে বা গ্রাউন্ড স্টেটে অবস্থান করে। তখন পরমাণু যখন শক্তি শোষণ করে, তখনই তারা বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো গমন করে। তাহলে আমি যে এখানে গ্যাস চেম্বারে বা গ্যাস নির্গমন টিউবে যে হাইড্রোজেন গ্যাস নিয়েছে, ওখানে কিন্তু একটা হাইড্রোজেন পরমাণু নেই। অর্থাৎ আমি অসংখ্য, ওই গ্যাসের ভিতরে যে গ্যাস নিয়েছি, গ্যাসের ভিতরে অসংখ্য হাইড্রোজেন পরমাণু থাকে। তাহলে অসংখ্য হাইড্রোজেন পরমাণু যখন তাদের মধ্যে বিদ্যুৎ চালনা করা হয়, তখন তারা বিভিন্ন হাইড্রোজেন পরমাণু বিভিন্ন ধরনের শক্তি শোষণ করে, তারা বিভিন্ন কক্ষপথে গমন করে। তো যখন তারা শক্তির উৎসটাকে ফিরিয়ে নেওয়া হয়, বা উচ্চতর শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তরে গমন করে, আমরা জানি ইলেকট্রন কখনো উচ্চতর শক্তি স্তরে, এটা ক্ষণস্থায়ী, কখনো তারা উচ্চতর শক্তি স্তরে থাকতে পারে না। অর্থাৎ তারা যখন উচ্চতর শক্তি স্তরে ইলেকট্রন গমন করে,
উচ্চতর শক্তি স্তরে যায়, যখন নিম্ন শক্তি স্তরে ফিরে আসে তখন এই বিভিন্ন প্রকার বর্ণালী সিরিজ পাওয়া যায়। যদি ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তরে অর্থাৎ প্রথম শক্তি স্তরে আসে তখন লাইম্যান সিরিজ পাওয়া যায়, দ্বিতীয় কক্ষপথে আসলে বামার সিরিজ পাওয়া যায়, তৃতীয় কক্ষপথে আসলে প্যাশন সিরিজ, চতুর্থ কক্ষপথে আসলে বামার সিরিজ, পঞ্চম কক্ষপথে আসলে ফোন সিরিজ, চতুর্থ কক্ষপথে আসলে বাকেট সিরিজ, পঞ্চম কক্ষপথে আসলে তোমার ফোন সিরিজ, ষষ্ঠ কক্ষপথে আসলে হামফেস সিরিজের উদ্ভব ঘটে। তাহলে একমাত্র অর্থাৎ হাইড্রোজেন যে গ্যাস নেওয়া হয়েছে ওই হাইড্রোজেন গ্যাসের মধ্যে একটা হাইড্রোজেন পরমাণু না, অসংখ্য হাইড্রোজেন পরমাণু, যার কারণে হাইড্রোজেন পরমাণুকে যখন উত্তপ্ত করা হয় এর ভিতরে অনেকগুলো বর্ণালী রেখার সিরিজ পাওয়া যায়। তো আমি মোটামুটি বেসিক কথাটা তোমরা অলরেডি বুঝতে পারছো, তারপর উত্তরটা আমি লিখে দিয়েছি, ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে মূল কথা হচ্ছে আমি যে হাইড্রোজেন গ্যাস নিয়েছি ওখানে একটা হাইড্রোজেন পরমাণু ছিল না, অসংখ্য হাইড্রোজেন পরমাণু ছিল। তাহলে অসংখ্য হাইড্রোজেন পরমাণু শক্তি শোষণ করে বিভিন্ন উচ্চতর কক্ষপথে যায়, যখন তারা বিভিন্ন কক্ষপথে তারা নেমে আসে তখন বিভিন্ন প্রকার বর্ণালী সিরিজ পাওয়া যায়। তো এই কারণে হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন থাকা সত্ত্বেও অনেকগুলো বর্ণালী সিরিজ পাওয়া যায়। যখন উচ্চতর দক্ষতা আসবো সবগুলো সিরিজের নাম বলে দিতে হবে, কেমন? আর অনুধাবনে আসলে এত কথা বলার দরকার নেই। তারপর তোমাকে আমি একটা চার্টের মাধ্যমে বিশেষ করে এই 5টা বর্ণালী সিরিজের ব্যাখ্যাটা একটু দেখাবো, কেমন? আর এই ভিডিও ক্লিপসটার পরই এরপরই আমি একটা ভিডিও ক্লিপস দিব, ওইটার মাধ্যমে তোমরা দেখতে পারবে, কেমন? তাহলে দেখো আমরা এখন একটা চার্টের মাধ্যমে দেখাবো যে কোন সিরিজগুলোর নাম এবং কোন অঞ্চলে কোন সিরিজ ঘটে, যাতে আমরা খুব সহজে মনে রাখতে পারি, কেমন? যেমন লাইম্যান সিরিজ N1 মানে যেখানে ইলেকট্রনটা ল্যান্ডিং করে অর্থাৎ নিম্ন শক্তি স্তর, উচ্চতর শক্তি স্তর থেকে যেখানে ইলেকট্রনটা লাফ দিয়ে পড়ে সেটা হচ্ছে N1 এর মান। আর N2 মানে হচ্ছে উচ্চতর শক্তি স্তর যেখান থেকে ইলেকট্রনটা লাফ দেয়, কেমন? আচ্ছা, তাহলে লাইম্যান সিরিজের ক্ষেত্রে N1 এর মান 1, N2 মান কি হতে পারে 2, 3, 4, 5, 6 ইত্যাদি হতে পারে। কোন অঞ্চলে ঘটে? অতিবেগুনি অঞ্চলে। বামার সিরিজ N1 এর মান কত হতে পারে 2, কারণ দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনগুলো আসলে কোথায় থেকে লাফ দিতে পারে 3, 4, 5, 6 ইনফিনিটি দৃশ্যমান অঞ্চল। বাকেট প্যাশন সিরিজ 3 নম্বর কক্ষপথে আসলে প্যাশন সিরিজ অর্থাৎ N1 এর মান 3, N2 এর মান কি হতে পারে 4, 5, 6, 7 ইনফিনিটি ও অবলোহিত। ব্র্যাকেট সিরিজ N1 এর মান 4, কোত্থেকে ইলেকট্রনটা আসতে পারে N1 এ, উচ্চতর কক্ষপথ কি হতে পারে N2 এর মান 5, 6, 7, 8 ইনফিনিটি অতি অবলোহিত। ফোন সিরিজ 5 নম্বর কক্ষপথে আসলে ফোন সিরিজ তার N2 এর মান কি হতে পারে 6, 7, 8 ইনফিনিটি অতি অবলোহিত। হামফ্রেস সিরিজ 6 নম্বর কক্ষপথে আসলে হামফ্রেস সিরিজ কত 7, 8 কি 9 ইনফিনিটি অতি অবলোহিত। কারণ এই জিনিসগুলো জানলে খুব সহজে আমরা অঙ্ক করতে পারবো। তোমার পরীক্ষাতে আসবে বিভিন্ন সিরিজ বলে দিবে, বামার সিরিজের 3য় লাইনের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো, প্যাশন সিরিজের 4র্থ লাইনের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা কিভাবে করব এটি একটু পরে আসছি। তোমাকে এই জিনিসটা একটু বুঝাই যে যখন ইলেকট্রন যে কোনো উচ্চতর কক্ষপথ থেকে যে কোনো নিম্ন কক্ষপথে লাফ দিবে তখন কয়টা বর্ণালী রেখার সৃষ্টি হবে সেটা এমসিকিউতে আসবে। ধরো তোমাকে বললো একটা ইলেকট্রন কি, তোমাকে বললো একটা ইলেকট্রন ধরো ষষ্ঠ কক্ষপথ থেকে লাফ দিয়ে দ্বিতীয় কক্ষপথে বসলো, ষষ্ঠ কক্ষপথ থেকে লাফ দিয়ে দ্বিতীয় কক্ষপথে পড়লো, তাহলে কয়টা বর্ণালী রেখার সৃষ্টি হবে? তাহলে এই সূত্রটা আমরা মনে রাখবো, বর্ণালী রেখার যে সূত্রটা এটা আমরা মনে রাখবো, এই যে এটা, কেমন? এটা দিয়ে আমার এমসিকিউতে আসবে, বিভিন্ন এডমিশন টেস্টে বিশেষ করে আসে, তোমাদের বোর্ড পরীক্ষাও আসতে পারে। সৃষ্ট বর্ণালীর সংখ্যা অর্থাৎ কিভাবে আমরা উচ্চতর কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে যে কোনো ইলেকট্রন যখন লাফ দিবে কয়টা বর্ণালীর সৃষ্টি হবে, কয়টা বর্ণালী রেখার সৃষ্টি হবে সেটা। তাহলে বর্ণালী সৃষ্ট বর্ণালীর সংখ্যা আর একটু ভালো করে সৃষ্ট বর্ণালী রেখার সংখ্যা, কেমন? রেখার সংখ্যা এটা বললে ভালো হয়, রেখার সংখ্যা। তাহলে আমরা এখান থেকে বের করতে হবে, সূত্রটা হচ্ছে কি N2 - N1, N2 - N1 প্লাস 2, কারণ এই সূত্র। তাহলে দেখো এখান থেকে আমরা করতে পারবো 6 থেকে 2 এ নেমে আসলে কয়টা রেখার সৃষ্টি হবে, দেখো তুমি করো কত 6 - 2, 6 মাইনাস কত 2 ইনটু কত 6 - 2 প্লাস 1 বাই কত 2। তাহলে এখানে কয় আছে 6 থেকে 4 4 কিন্তু এখানে 6 এর একে 5, 5 এর থেকে 2 গেলে 3, এটা বাই কত বাই হচ্ছে 2। তাহলে 6 দুগুণে 12, 12 এর 2টা ভাগ দিলে কয়টা রেখা হবে 6টা রেখা হবে।
তাহলে আমরা আশা করি যে কোনো কক্ষপথ থেকে যে কোনো কক্ষপথে জাম্প দিলে কয়টা রেখা সৃষ্টি হবে আশা করি আমরা পারবো। আমাকে যদি বলে তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে লাফ দিলে কয়টা রেখা, তো কি দেখবা 3 3 1 3 কত আর হচ্ছে 1 1, তো 1 1 এ কাটা যাবে, তাহলে কত থাকবে দেখো, এটা থাকবে 2 আর এখানে থাকবে 3, কেমন, এখানে শুধু থাকবে 3, তো 3 দুগুণে 6, 2 দিয়ে ভাগ দিলে কত কয়টা, 3টা রেখা পাওয়া যাবে। তাহলে আশা করি আমরা এই ধরনের যে কোনো প্রশ্ন আসলে আমরা আশা করি পারবো, কেমন, জাস্ট এমসিকিউর জন্য। আচ্ছা, এবার আসো যে আমরা বর্ণালীর রেখা বের করা, কেমন। আচ্ছা, আমাকে যদি বলে বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য, দেখো আমরা যদি এখানে n1 n2 এর মান বসাই, রিডবার ধ্রুবকের মান মুখস্থ, আমরা তরঙ্গ সংখ্যা পাবো। ওই তরঙ্গ সংখ্যাকে উল্টালে কি পাবো, আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা পেয়ে যাব। ধরো এই মানগুলো বসালে আমরা তরঙ্গ দৈর্ঘ্য পাবো 1/λ, ধরো একটা মান পাবো। এটাকে যখন আমরা উল্টে দিব তখনই আমরা কি তার তরঙ্গ দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে আমাকে যদি বলে বামার সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য, যখন বামার সিরিজ বলবো n2 এর মান 2, n1 এর মান 2, যেহেতু বামার সিরিজ, তার তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য দেখো, যদি 3 থেকে ইলেকট্রনটা আসে প্রথম লাইন, চতুর্থকে আসলে দ্বিতীয় লাইন, পঞ্চম থেকে আসলে তৃতীয় লাইন, তাহলে n2 এর মান আমার কত দৈর্ঘ্য 3, বসায় ক্যালকুলেশন করলে আমরা বামার সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য পাবো। আমাকে যদি বলে প্যাশন সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য, প্যাশন সিরিজ, তাহলে n1 এর মান 3, যেহেতু প্যাশন সিরিজ, এই যে প্যাশন সিরিজ, তাহলে দেখো 4 এর থেকে আসলে প্রথম লাইন, 5 এর থেকে আসলে দ্বিতীয় লাইন, যেহেতু আমি দ্বিতীয় লাইনের কথা বলছি, প্যাশন সিরিজের দ্বিতীয় লাইন, তাহলে n2 এর মান কত হবে, n2 এর মান হবে 5, যদি 5, আর যদি তৃতীয় লাইন বলতাম n2 এর মান হতো 6। তো এইভাবে আমরা খুব সহজে এই n1 n2 এর মান বের করতে পারবো। আর একটা শর্টকাট টেকনিক আছে n2 এর মানটা বের করার জন্য, ঠিক আছে। শর্টকাট টেকনিক হচ্ছে, দেখো আমি এটাই যদি বের করি, প্যাশন সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য, প্যাশন সিরিজের, ধরো প্যাশন সিরিজের তৃতীয় লাইন, তাহলে প্যাশন সিরিজের তৃতীয় লাইনের জন্য n1 n2 কত হবে, যেহেতু প্যাশন সিরিজের অলরেডি প্যাশন সিরিজের ক্ষেত্রে n1 1, দেখো n2 এর মানটা কেমনে বের করব, খুব সহজ একটা শর্টকাট নিয়ম আছে। n2 এর মান হবে n1 প্লাস লাইন সংখ্যা হয়ে গেছে, দেখো তাহলে n1 এর মান 3, n2 এর মান লাইন সংখ্যা হচ্ছে তৃতীয় লাইন, তো কত হবে 6 হবে, তাহলে n2 এর মান দেখো 6 হয়ে গেছে, বুঝছো। তোমাকে যদি বলে বাকেট সিরিজের, দেখো বাকেট সিরিজের তৃতীয় লাইন, তো বাকেট সিরিজের তৃতীয় লাইন বলে n2 এর মান কত 4, তো ঠিক আছে, তাহলে এখানে n1 হচ্ছে 4, তৃতীয় লাইন কত হবে 7 হবে। দেখছো খুব সহজে আমরা n2 এর মানটা বের করতে পারবো। তাহলে n2 এর মানটা বের করতে গেলে সিরিজের সংখ্যা, যখন সিরিজের তরঙ্গদৈর্ঘ্য বের করতে বলে, প্রথম দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ লাইনের তরঙ্গদৈর্ঘ্য বের করতে বলে, n1 এর মান সিরিজের সাথে সম্পর্কিত, আর n2 এর মান হবে n1 প্লাস লাইন সংখ্যা, তাহলে n1 হবে সিরিজের সাথে সম্পর্কিত বলতে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন একটু দ্বিতীয়ভাবে পরের টপিকসে যাব। তাহলে দেখো আমরা প্রথমেই একটা অঙ্ক করব, অর্থাৎ অঙ্কগুলো আমি সৃজনশীল টাইপের দেখাচ্ছি। আমি একটা সৃজনশীলের মাধ্যমে আমি প্রায় 5-6টা অঙ্ক হয়ে যাবে, কেমন। আচ্ছা, আর এটা তো খুব মজার অঙ্ক, তুমি শুধু n1 n2 মান ধরলেই অঙ্ক শেষ। আমি 3টা অঙ্ক করে মোটামুটি এই লেকচারটা শেষ করব, কেমন। আচ্ছা, ধরো একটা উদ্দীপক দেওয়া আছে এখানে, দেখো ধরো এই উদ্দীপকে দেওয়া হচ্ছে যে একটা ইলেকট্রন, ধরো এখানে এই যে একটা ইলেকট্রন, অর্থাৎ চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে লাফ দিয়ে পড়ছে, কেমন। এই ইলেকট্রনটা চতুর্থ কক্ষপথ থেকে কি দ্বিতীয় কক্ষপথে লাফ দিয়ে পড়ছে। তাহলে এখান থেকে কি, ধরো এটি একটা উদ্দীপক, এখান থেকে কি প্রশ্ন হতে পারে, ধরো তোমাকে ধরো এখানে দিয়ে দিল তোমাকে বলো উদ্দীপকের এই অবস্থানে কয়টা ইলেকট্রন আছে, n, l ও m এর মানের সাহায্যে দেখাও, যেগুলো আমরা পিছনে অলরেডি হয়ে গেছে। আর বললো উদ্দীপকের যে বর্ণালী সৃষ্টি হবে, এই বর্ণালীটির তরঙ্গ দৈর্ঘ্য কি আসতে পারে, উদ্দীপকে সৃষ্ট বর্ণালীটির তরঙ্গ সংখ্যা নির্ণয় করো, এইটাও আসতে পারে, বা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, এইটাও আসতে পারে, বা কম্পাঙ্ক নির্ণয় করো, এইটাও আসতে পারে, বা তার শক্তি নির্ণয় করো, এইটাও আসতে পারে, বা আসতে পারে উদ্দীপকতে সৃষ্ট বর্ণালীটি দৃশ্যমান হবে কিনা, গাণিতিকভাবে যাচাই করো। আমি শুধু এখানে গাণিতিকভাবে লিখছি, গাণিতিকভাবে যাচাই করো। অথবা উদ্দীপকতে সৃষ্ট বর্ণালীটি কিরূপ হবে, অর্থাৎ তার বর্ণ, উদ্দীপকতে সৃষ্ট বর্ণালীটির বর্ণ কিরূপ হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে কয়টা অঙ্ক, 1 2 3 4 5 6,
এই 6টা ভাবে আসতে পারে উদ্দীপক হতে। আরও এর সাথে আরও একটা অঙ্ক আছে, সেটা আমি দেখাবো। তাহলে আমরা প্রথম অঙ্কটাই করব। তাহলে তার তার তরঙ্গ সংখ্যা নির্ণয় করি, এটা দিয়ে আমরা শুরু করি। কেমন? তাহলে আমরা লিখবো এখানে n1 এর মান 2, দেখো দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনটা জাম্প করছে, n2 এর মান 4, অর্থাৎ 4 হতে ইলেকট্রনটা জাম্প করছে। ওকে, তাহলে আমরা জানি রিডবার্গ সমীকরণ থেকে আমরা জানি তরঙ্গ সংখ্যা সমান সমান নিউ বার সমান সমান 1/λ, এটা না লিখলে হয়, যাই হোক নিউ বার সমান সমান 1/λ আর এস 1/n1 হোল স্কয়ার 1/n2 হোল স্কয়ার। ওকে, এখন আমরা বা 1/λ সমান সমান এই আর এস এর মান বসালাম। দেখো তোমার যেটা এককে মনে চায় বসাইও, তুমি সেন্টিমিটারে বসাতে পারো, ন্যানোমিটারে বসাতে পারো, মিটার ইনভার্সে বসাতে পারো, ন্যানোমিটার ইনভার্সে বসাতে পারো, সেন্টিমিটার ইনভার্সে বসাতে পারো, তোমার ইচ্ছা। তবে আমি বিভিন্ন এককে এই মানটা বসে অঙ্ক করছি, যাতে তুমি বুঝতে পারো যে কোন এককে বসালে আমার জন্য সুবিধা। তুমি অঙ্কগুলো করলেই বুঝতে পারবে। এখানে আমি 27টা অঙ্ক দিয়েছি, তুমি যদি মনে করো 10-15টা অঙ্ক করো, তখন তুমি নিজেই বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমি ন্যানোমিটার ইনভার্সে বসালাম, কেন বসালাম একটু পরে বুঝতে পারবা। আমি ন্যানোমিটার ইনভার্সে বসালাম, তারপর এখানে 1/n1, n1 এর মান যেহেতু 2, এটাকে স্কোয়ার করলে করে একটা লাইন শর্ট করছি 4, আর 4কে স্কোয়ার করলে কত 16 আসবে। আচ্ছা, তাহলে এটা 1/4, এটাকে ভাগ করলে এটা আসে 1/16, এটাকে করলে এটা আসে, এটাকে বিয়োগ করে এটা দ্বারা গুণ দিলে আমরা এই মানটা পেয়ে যাব, এই যে মানটা পাবো। কেমন? অর্থাৎ 2.056 10 ইনভার্স 3 ন্যানোমিটার ইনভার্স। তাহলে তরঙ্গ সংখ্যার একক আমরা জানি ন্যানোমিটার ইনভার্স, যেহেতু আমরা ন্যানোমিটারে ধরছি, এটা ন্যানোমিটার ইনভার্স। আবার সেন্টিমিটার বসালে সেন্টিমিটার ইনভার্সে পাইতাম, আমরা যদি মিটারে বসাইতাম মিটার ইনভার্স পাইতাম। তাহলে একটা অঙ্ক কিন্তু হয়ে গেল। তার তরঙ্গ সংখ্যা হচ্ছে কত? 2.056 10 ইনভার্স 3 ন্যানোমিটার ইনভার্স। ওকে, অঙ্ক একটা শেষ। তারপর আমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করব। তরঙ্গ দৈর্ঘ্য, তো তরঙ্গ দৈর্ঘ্য সময় এটাকে যে উল্টে দেব, এটাকে উল্টালে এটা উল্টে যাবে, এটা উল্টালে পাবো কত 486.3 ন্যানোমিটার। তো আমরা সাধারণত কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যগুলো ন্যানোমিটারেই আমরা প্রকাশ করি। কিন্তু তোমাকে যদি হুট করে বলে এর তরঙ্গ দৈর্ঘ্য অ্যাংস্ট্রমে প্রকাশ করো, তখন কিন্তু এটাকে 10 দ্বারা গুণ দিলে কিসে চলে যাবে? আমার অ্যাংস্ট্রমে চলে যাবে। বুঝতে পারছো? আর যদি মিটারে বের করতে বলে, তো আমি মিটার ইনভার্সে বসাইতাম, যদিও বলবে না কখনো, কেমন, শুধু বলবে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তা যাই হোক, আমরা মোটামুটি তরঙ্গ, তাহলে 2টা অঙ্ক হয়ে গেল। এখন তোমাকে যদি মনে কম্পাঙ্ক আর শক্তি পরে দেখাই, যদি তোমাকে বলে উদ্দীপক হতে সৃষ্ট বর্ণালীটি দৃশ্যমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, তাহলে এইটুকু পর্যন্ত আসবো। কেমন? আসার পরে দেখবো, আমরা জানি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। দৃশ্যমান আলো, যেহেতু উদ্দীপক হতে সৃষ্ট বর্ণালীটির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 486.38, যেহেতু এটা দৃশ্যমান আলোর সীমার মধ্যে পড়ে বা দৃশ্যমান আলোর সীমার মধ্যে অবস্থিত, তাই উদ্দীপকের বর্ণালীটি দৃশ্যমান হবে। এটুক লিখতে হবে মন্তব্য, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে একটু কাইসা লিখবো, যেহেতু আবার ডাইরেক্টও লিখতে পারো, যেহেতু এটি দৃশ্যমান আলোর তরঙ্গ, আমরা জানি দৃশ্যমান আলোর তরঙ্গ সীমা হচ্ছে এতটুকু, যেহেতু দৃশ্যমান আলোর তরঙ্গ সীমায় এই সীমানাটা অবস্থিত, যে 486.38, এটা দৃশ্যমান আলোর তরঙ্গ সীমায় অবস্থিত, সুতরাং এটা দৃশ্যমান হবে। আচ্ছা, যদি আসে উদ্দীপকতে সৃষ্ট বর্ণালীটির বর্ণ কিরূপ হবে, তো তুমি প্রথমেই লিখবা উদ্দীপকতে সৃষ্ট বর্ণালীটি দৃশ্যমান হবে, যেহেতু এটা দৃশ্যমান আলোর তরঙ্গ সীমায় অবস্থিত। আমরা জানি দৃশ্যমান আলোর এটি সাধারণত 450 থেকে 500 ন্যানোমিটারের মধ্যে অবস্থিত, এই সীমায় অবস্থিত। আর এই সীমায় আমরা জানি, এই সীমায় সম্ভবত আসমানি আলো, এটা কোন আলোর তরঙ্গ সীমা? এটি হচ্ছে আসমানি আলোর তরঙ্গ সীমা, তাই এই বর্ণটি হবে আসমানি। এই কারণে আমি তোমাদের বলছিলাম 7টা আলোর তরঙ্গ সীমা অবশ্যই মুখস্থ করবা। ঠিক আছে? অবশ্যই মুখস্থ রাখবা, নাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন অ্যান্সার দিতে পারবা না। তুমি সবই পারলা, দেখো এই শুধু সীমাটার কারণে পারলা না। কেমন? তাহলে আমার কয়টা হয়ে গেল? মোটামুটি অঙ্ক হয়ে গেল 1টা 2টা 3টা 4টা 5টা অঙ্ক হয়ে গেল। কেমন? এখান থেকে। আচ্ছা, এবার আসো তার কম্পাঙ্ক এবং শক্তি নির্ণয়। কেমন? আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম? তার তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমি কতটুকু পাইলাম? ল্যামডা সমান সমান 486.38 ন্যানোমিটার। এখন আমি কম্পাঙ্ক বের করব। কম্পাঙ্ক বিকল্প আছে, আমি বিকল্প পরে দেখাবো। তাহলে কম্পাঙ্ক সমান সমান আমরা জানি মিউ সমান সমান c/λ, ঠিক না? c/λ। ওকে,
তাহলে এখানে বসাও সি এর মান আমরা জানি কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এটা আমি পাইছি, এটা আমি পেয়ে গেলাম 400 তরঙ্গ দৈর্ঘ্য 486.38 ন্যানোমিটার। তো ন্যানোমিটারকে অবশ্যই মিটারে নিতে হবে, তো এটা কতটা ভাগ গুণ দিব 486.38 10⁻৯ এত কি মিটার। ওকে, তাহলে আমরা এটাকে বসিয়ে দিলে হয়ে গেল। তাহলে আমরা কি বসাবো 3 × 10⁸ ইন্টু ভাগ কত 48638 10⁻⁻ কত 9। এটাকে করলে আমি যতটুকু পাবো এটাকে আমরা এত হার্টজ লিখে দিব। কেমন, অর্থাৎ এটা আসে রেজাল্টটা আসে 6.172 10⁻14 এত হার্টজ। ঠিক আছে, এত হার্টজ। ওকে, তাহলে এটা হয়ে গেল। এবার আমি শক্তি বের করব। কেমন, শক্তি যদি আমাকে বলে শক্তি কত, তাহলে আমি যদি তরঙ্গদৈর্ঘ্য পাই আমি পেয়ে গেলাম কি তোমার কম্পাঙ্ক। এই অঙ্ক আরেকটা হয়ে গেল। এখন আমি শক্তি বের করব। শক্তি বলতে বিকিরণ শক্তি, বিকিরণ শক্তি। তো বিকিরণ শক্তি E = s নিউ, ঠিক না? এস হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট 6.626 10⁻⁴ কত 34। আর আমি কম্পাঙ্ক পাইলাম যেটা একটু আগে বের করলাম, আসলে কত এত জুল। বুঝতে পারছো? এইটাই হচ্ছে এই, অর্থাৎ একটি ইলেকট্রনের হিসাব কিন্তু এটা। অর্থাৎ উদ্দীপকগত একটা ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তরে লাফ দিব এটুক শক্তি নির্গত হবে। আর একমূল ইলেকট্রনের ক্ষেত্রে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ দিব। একমূল ইলেকট্রনের ক্ষেত্রে একমূল ইলেকট্রন, যদিও কখনো একমূল ইলেকট্রনের কথা বলবে না, যদিও বলে দেয় অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ দেব। ঠিক আছে, এখন আসো এই যে বিকিরণ শক্তি, আমাকে যদি পরীক্ষাতে দেখো যদি বলে বিকিরণ শক্তি নির্ণয় করো, তুমি এক লাইনে অঙ্কটা করতে পারবো। এই দেখো বিকল্প বিকল্প যদি বলে কি পরিমাণ শক্তি নির্গত হয়, দেখো আমরা এইভাবে করতে, আমরা জানি শক্তি সমান কি এস নিউ। তো এস সমান এস, নিউ সমান কি সি বাই ল্যামডা। ঠিক আছে, তাহলে এস সি এটা হবে 1/λ। তো 1/λ কি হবে আর এস 1/n1 হোল স্কয়ার 1/n2 হোল স্কয়ার। অঙ্ক কিন্তু শেষ। তাহলে এস এর মান কি বসাবো 6.626 10⁻34। আলোর বেগ হচ্ছে 3 × 10⁸8। কেমন, আর রিডবার্গ ধ্রুবকের মান মনে রাখতে হবে অবশ্যই মিটারে বসাই। এটা কিন্তু এসআই এককে, তো এসআই এককে বসালে এটা কিন্তু মিটারে বসাইছি। কেমন, 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড। তো এই রিডবার্গ ধ্রুবকের মান মিটারে বসাবো 109 678 দুইটা শূন্য। কেমন, তারপর আমি বসাবো 1 কত, এটার মান 24 1 কত 16। অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে আমরা যে রেজাল্টটা পাবো কেমন আমরা এইভাবেও করতে পারবো। আমার দরকার নাই আগে তরঙ্গদৈর্ঘ্য বের করব, তারপর কম্পাঙ্ক বের করব, তারপর শক্তি বের করব। একবারই বিকল্প নিয়মে এই শক্তির মানটা এইভাবে নির্ণয় করতে পারবো। কেমন, তো একটা বড় অঙ্ক কিন্তু আমরা খুব সহজেই বিকল্প নিয়মে করতে পারলাম। ঠিক আছে, তারপর আমি আরও কিছু তোমার দেখাবো, অঙ্ক দেখাবো। দেখো তোমাকে যদি পরীক্ষাতে আসলো, ধরো তোমাকে যদি পরীক্ষাতে আসলো, ধরো একটা লেখা দিল এরকম। কেমন, আচ্ছা খেয়াল করো, এই তো এটাকে দিল এ, এটাকে দিল তোমার বি। আমি একটা উদ্দীপক দেখাচ্ছি, এটা হলো বি। কেমন, আচ্ছা তো এটাকে তোমাকে লিখে দিল এ বর্ণালী। কেমন, এ বর্ণালী দৃশ্যমান অঞ্চলে ঘটে, দৃশ্যমান অঞ্চলে ঘটে। এটা হচ্ছে বি বর্ণালী, বি বর্ণালী, বি বর্ণালী, বি বর্ণালী। এখন তোমাকে যদি বলে বি বর্ণালীর গ নাম্বার প্রশ্ন দিলে বি বর্ণালীর দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, যদি বলে দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমরা কি করবো, এখানে দেখো একটু ধরতে হবে। যেহেতু এটা হচ্ছে দৃশ্যমান, এটা বামার অঞ্চলে ঘটে, তো এটার এর মান এখানে এই শক্তি স্তর হচ্ছে 2। এটা যেহেতু এটা বামার দৃশ্যমান অঞ্চলে ঘটে, এটা বামার, এই বর্ণালী দৃশ্যমান অঞ্চলে ঘটে। তোমাকে একটু ক্লু দিয়ে দিল, এটা কি হবে 3, এটা হবে 4। কেমন, আচ্ছা তাহলে বামার তোমাকে মূলত বলছে বাকেট সিরিজের চতুর্থ অঞ্চলে কিন্তু বাকেট সিরিজ ঘটে। বাকেট সিরিজের
দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে n1 এর মান কত 2, n1 এর মান হচ্ছে 4 আর n2 এর মান কত, দেখো এটা হচ্ছে প্রথম লাইন। আচ্ছা কিভাবে বের করে তোমাদের তো মনে আছে ঠিক না? তাহলে 3 এর সাথে কত যোগ করব, লাইন সংখ্যা, 3 এর সাথে লাইন সংখ্যা 5, অর্থাৎ এটা হচ্ছে তার প্রথম লাইন, এটা হচ্ছে তার দ্বিতীয় লাইন। তো এটা কত, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, তাহলে এটা হচ্ছে প্রথম লাইন, এটা হচ্ছে দ্বিতীয় লাইন, তো কত হবে, সরি এটা হচ্ছে 5, কেমন, এটা হচ্ছে কত 6, তাহলে এটা প্রথম লাইন, এটা দ্বিতীয় লাইন, তো n2 এর মান কত হবে 6 হবে। আর বিকল্প নিয়মে আমরা তোমাদের বলছি n2 এর মান কত হবে, n1 প্লাস লাইন সংখ্যা, তাহলে n1 এর মান হচ্ছে 4, লাইন সংখ্যা হচ্ছে 2, 6, যেভাবে তুমি চিন্তা করো অঙ্ক কিন্তু শেষ। তারপর 1/λ আর s কত 1/4, 1 কত, সরি n1 হোল স্কয়ার n2 হোল স্কয়ার। তাহলে এটা তোমার কোন এককে বসাতে চাও, দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটার এককে বসালে ভালো, তাহলে তুমি কি লিখবা 109 678 10 ইনভার্স -2, এখানে একটা দশমিক দিতে হবে কত, তো 1/4 মানে কত 16, 1/36। এই ক্যালকুলেশন করে যে মানটা পাবো এই মানটাকে আমি কি করে দিব, এই মানটাকে উল্টিয়ে দিব, উল্টাইলে আমরা এত ন্যানোমিটার পেয়ে যাব। তাহলে আশা করি আমরা যে কোনো সিরিজের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম লাইনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। এই অঙ্কটা 90% স্টুডেন্ট ভুল করে। তারা কি করে, তোমার কিন্তু এখানে মানগুলো দেওয়া থাকবে না, 2 3 4 5 6 দেওয়া থাকবে না, শুধু ক্লু দেওয়া থাকবে, এই বর্ণনাটি দৃশ্যমান অঞ্চলে ঘটে এটুক দেওয়া থাকবে, আর কিন্তু কিছু দেওয়া থাকবে না, কেমন। আচ্ছা আশা করি আমরা বিভিন্ন সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, শক্তি ইত্যাদি বের করতে পারবো। আমাকে যদি বলে প্যাশন সিরিজের শক্তি কত, পারবো না বের করতে, তাহলে প্যাশন সিরিজের ক্ষেত্রে n1 এর মান 2, যদি বলে প্যাশন সিরিজের দ্বিতীয় লাইনের শক্তি কত আমরা পারবো, যদি বলে প্যাশন সিরিজের তাহলে n1 এর মান কত 3, n2 এর মান কত 3 প্লাস কত দ্বিতীয় লাইনের 2 কত 5, তো হয়ে গেল। তাহলে আমরা কি আগে তরঙ্গ দৈর্ঘ্য বের করব, তারপর আমরা আমরা সরাসরি শক্তি বের করতে পারবো। দেখো যদি আমরা সরাসরি কম্পাঙ্ক বের করার দরকার নাই শক্তি বের করতে, h নিউ, কেমন, দেখো আমরা সরাসরি তরঙ্গ দৈর্ঘ্য বের বা সরাসরিও করতে পারবো, বা তরঙ্গ দৈর্ঘ্য বের করেও আমরা বের করতে পারবো। তরঙ্গ দৈর্ঘ্য বের করলে দেখো c এর মান s এর মান বসালেই আমি শক্তি পেয়ে যাব, না তা না হলে একবারে সংক্ষিপ্তভাবেও করতে পারবা। তারপর আমি দেখো এর পরের আরো কিছু অঙ্ক আমি দেখাবো তোমাদের, একটু জটিল। দেখো তাহলে আমরা একটা অঙ্ক দেখি যে বিভিন্ন সিরিজের কিভাবে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করব, কেমন, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করব, এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন শক্তি কিভাবে নির্ণয় করব। তো দুইটা কিন্তু একসাথে আসবে না, যে কোনো একটা দিয়ে আসবে। যেমন আমি লিখেছি প্যাশন সিরিজের ক্ষুদ্রতম এবং দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, আমি একসাথে দেখেছি আবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন শক্তি নির্ণয় করো। তাহলে এখানে কিন্তু মূলত 4টা অঙ্ক তোমাকে আসতে পারে, প্যাশন সিরিজের ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, বা বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, বা ক্ষুদ্রতম এবং দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, বা প্যাশন সিরিজের সর্বোচ্চ শক্তি বা সর্বনিম্ন শক্তির মান কিভাবে নির্ণয় করবো, কেমন। ওকে, তাহলে দেখো আমি প্রথমে প্যাশন সিরিজের দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, বুঝছো, দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়। তাহলে আমরা জানি 1 দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হলে প্যাশন সিরিজের ক্ষেত্রে তুমি জানো n1 এর মান 3 আর n2 এর মান 4, কিভাবে ধরতে হবে মনে রাখবা। আমি একটা নোট লিখে দিয়েছি আমার লেকচার, সেটা চমৎকার করে একটা নোট। যে কোনো সিরিজের সর্বোচ্চ শক্তির মান, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হলে n1 এর মান সিরিজের সাথে সম্পর্কিত, n2 এর মান n1 এর নিকটতম শক্তি স্তরের মান ধরতে হয়। তো দেখো যেহেতু প্যাশন সিরিজের দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য n1 এর মান 3, প্যাশন সিরিজের ক্ষেত্রে যেহেতু সংশ্লিষ্ট সিরিজের সাথে সম্পর্কিত, আর n2 এর মান তার নিকটতম তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে n1 এর মান যদি 3 হয়, n2 এর মান তার নিকটতম কি 4, তাহলে n2 এর মান 4। তাহলে এই মানগুলো আমরা ন্যানোমিটারে আগের মতো করে সবগুলো বসিয়ে আমরা কত পাইলাম, এই যে 1/λmax, λmax মানে তার দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য, কেমন, এত পাইলাম। এটাকে উল্টিয়ে দিলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম 1919, অর্থাৎ 1919 ন্যানোমিটার, ঠিক আছে, 1919 ন্যানোমিটার। আচ্ছা এবার সর্বনিম্ন হচ্ছে এটা তাহলে আমরা কি পেয়ে গেলাম, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। এবার সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে বের করব, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য যে কোনো সিরিজের ক্ষেত্রে n1 এর মান সিরিজের সাথে সম্পর্কিত, n2 এর মান ইনফিনিটি ধরতে হয়, n2 এর মান ইনফিনিটি। তাহলে আমরা দেখো
তাহলে আমরা n1 এর মান 3, যেহেতু প্যাশন সিরিজ, n2 এর মান ইনফিনিটি, তাহলে 1/λ মিনিমাম। কেমন, মানগুলো সব বসে আমরা কত পাইলাম, এই যে এত পেয়ে গেলাম, এত ন্যানোমিটার। বুঝছো? এবার আমরা কি করব, সর্বোচ্চ এবং সর্বনিম্ন শক্তি। বুঝছো? মনে রাখবা, আমরা যে কোনো সিরিজের ক্ষেত্রে সর্বোচ্চ শক্তি নির্ণয় করতে হলে, কেমন, সর্বোচ্চ শক্তি, আমরা জানি শক্তির সাথে তরঙ্গদৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে, তোমরা মনে আছে কিনা? আমরা জানি E সমান সমান কি, আমরা জানি E সমান সমান S নিউ, অর্থাৎ S ল্যামডা। দেখো, তাহলে শক্তি নির্ভর করে তার তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে শক্তি কম হবে, তরঙ্গ দৈর্ঘ্য কম হলে শক্তি বেশি হবে। তাহলে ক্ষুদ্রতম তরঙ্গের জন্য আমি শক্তি পাবো সবচেয়ে বেশি। তো যেহেতু এখানে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বের করছি, তাহলে তোমাকে যখন সর্বোচ্চ শক্তি বের করতে বলে, আগে আমি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, কারণ সর্বোচ্চ তরঙ্গ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে ওই সিরিজে। তাহলে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমার শক্তি হয় সর্বোচ্চ, কথাটা আগে লিখে নিতে পারো। তাহলে আগে আমি সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করলাম এত, তাহলে সর্বোচ্চ শক্তি কি, ম্যাক্স এস নিউ, ইচ্ছা করলে এখানে ম্যাক্স লিখতে পারো নিউ। তাহলে আমরা কি লিখতে পারি, এস সি বাই ল্যামডা, সরি ম্যাক্স না, এটা মিনিমাম, এখানে লেখার দরকার নেই, এস সি বাই ল্যামডা মিনিমাম। তাহলে আমরা যদি মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য এখানে বসাই, তখন আমরা পেয়ে যাব ম্যাক্সিমাম শক্তির মান আমি পেয়ে যাব। এখন দেখো আমরা কি লিখলাম, এস সি বাই ল্যামডা, এস এর মান 6.626 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸8 আলোর বেগ, আর এটার মান আমি ন্যানোমিটারে বসাইছি। দেখো এই তরঙ্গ দৈর্ঘ্যের মানটাকে, এটাকে 10⁻9 দ্বারা গুণ দিলে কি চলে যাবে, আমার মিটারে চলে যাবে। এই কারণে আমি একটু লাইনটা শর্ট করছি। এখানে তুমি অবশ্যই ল্যামডার মানটা বসায়া এটাকে 10⁻9 দ্বারা গুণ দেবা, গুণ দিলে কিছু চলে যাবে, মিটারে চলে যাবে, এই মানটা এখানে বসাইছি। কেমন? তো মোটামুটি আমরা সর্বোচ্চ সর্বোচ্চ শক্তির মান পেয়ে গেলাম। এখন দেখো সর্বনিম্ন শক্তির মান, সর্বনিম্ন শক্তির মান কখন বের করব, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য সর্বনিম্ন শক্তি হবে। তাহলে সর্বনিম্ন শক্তি কি হবে, ই মিনিমাম এস নিউ এস সি বাই ল্যামডা, এখানে তরঙ্গ দৈর্ঘ্য বসাবো ম্যাক্সিমাম, এটা ম্যাক্স বসালে এটা মিনিমাম, এটা মিনিমাম বসালে এটা ম্যাক্সিমাম। তো ম্যাক্স বসালে মানে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বসালাম, এস এর মান বসালাম, আলোর বেগ বসালাম কিসে, মিটারে। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য যদি ন্যানোমিটারে, এটাকে 10⁻9 দ্বারা গুণ দিয়ে মিটারে নিয়ে বসে আমরা তার ক্যালকুলেশন করলে আমরা সর্বোচ্চ শক্তির মানটা পেয়ে যাব। কেমন? তাহলে এভাবে আমরা যে কোনো সিরিজের সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ সর্বনিম্ন শক্তি বের করতে পারবো। আচ্ছা, আমাকে যদি বলে এটা প্যাশন সিরিজ না বসে যদি বামার সিরিজের কথা বলতো, বামার সিরিজ, তাহলে n1 এর মান 2 হতো, n2 এর মান তার নিকটবর্তী, n এর মান কত, 3 হতো, ঠিক আছে। আর যদি এখানে কি হতো, n1 এর মান 2 হতো, n2 এর মান ইনফিনিটি হতো। এভাবে আমরা বিভিন্ন সিরিজের ক্ষেত্রে কি করতে পারবো, আমরা সর্বোচ্চ শক্তি, সর্বনিম্ন শক্তি, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারবো। কেমন? তাহলে শক্তির মানটা তুমি কি করতে পারবা, ইচ্ছা করলে সংক্ষিপ্তভাবে করতে পারবা। আচ্ছা, তোমাকে যদি প্যাশন সিরিজে সর্বনিম্ন শক্তির মান নির্ণয় করো, প্যাশন সিরিজে, তো সর্বনিম্ন শক্তির মান কি, মিনিমাম সমান সমান এস নিউ সমান সমান এস কত, সি বাই ল্যামডা। এটা যদি মিনিমাম, এটা কি হবে, অবশ্যই ম্যাক্সিমাম। তাহলে আমরা কি লিখতে পারি, এটা এস সি আর এস 1/n1 হোল স্কয়ার 1/n2 হোল স্কয়ার। এভাবে আমরা মোটামুটি অঙ্কটা করতে পারবো। কেমন? আচ্ছা, তাহলে এখানে আমরা ম্যাক্সিমাম তরঙ্গ n1 n2 মান অবশ্যই বসাবো, ঠিক আছে। n1 n2 মান বসাইলে আমরা শক্তিটা এভাবে সংক্ষিপ্তভাবে শক্তিটা বের করতে পারবো। আমি আরো কিছু অঙ্ক, আমি আর বোর্ডে গেলাম না, এরপর আমি বেশ কিছু অঙ্ক আমার লেকচার শিট থেকে সরাসরি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। আচ্ছা দেখো, ধরো একটা অঙ্ক তোমাকে বললো, দেখো 2 নম্বর অঙ্কটা আমার লেকচার শিটের, একটু খেয়াল করো। এই যে হাইড্রোজেন পরমাণুর n শক্তি স্তর থেকে k শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের ফলে শক্তি বা বর্ণালীর তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক বা দৃশ্যমান হবে কিনা যাচাই করো। আশা করি আমরা পারবো। আমি হিংস দিয়ে দিয়েছি, n1 এর মান কত, 1, n2 এর মান 3, যেহেতু এটা k হচ্ছে, n এর মান হচ্ছে 3 আর k হচ্ছে 1। ওকে, তাহলে দেখো এটি ছোটো ছোটো অঙ্ক আমার দেখালাম না। এই দেখো আরও একটা অঙ্ক, যে তোমাকে বললো হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য। তো ব্র্যাকেট সিরিজ বলে n1 এর মান হচ্ছে 4 আর n2 এর মান কত হবে, n2 এর মান হবে, যেহেতু তৃতীয় লাইনের ক্ষেত্রে n2 এর মান হবে 7। কেমন? এটা কিভাবে হবে, বসিয়ে দিলে আমার অঙ্কটা হয়ে যাবে। কেমন?
আচ্ছা, হাইড্রোজেনের পারমাণবিক গ্যাসের প্যাশন সিরিজের রেখা সৃষ্টিকারী চতুর্থ শক্তি থেকে আগত ইলেকট্রনের তরঙ্গ সংখ্যা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। কেমন? তাহলে আশা করি হিংস দিয়ে দিলাম। অ্যাননের মান হচ্ছে 3, যেটা এটা প্যাশন সিরিজ, আর অ্যান্টুর মান কত হবে? 4 হবে, যেহেতু চতুর্থ শক্তি স্তর বলছে। ওকে, তারপর তোমার এই অঙ্কগুলো দেখো একটু ব্যতিক্রম, জাস্ট এগুলো এডমিশন টেস্টে আসতে পারে, অন্য কোথাও আসার সম্ভাবনা খুবই কম। যে হাইড্রোজেনের একটি পরমাণুর ইলেকট্রন উচ্চতর শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে ফিরে আসলে এত সেন্টিমিটার তরঙ্গদৈর্ঘ্যের শক্তি নির্গত হয়। তাহলে উত্তেজিত ইলেকট্রন কোন শক্তিস্তরে অবস্থান করছে? তাহলে দেখো এই যে আমরা 1/λ যে সূত্র দিয়ে বসালাম, এখানে কি ল্যামডার মান দেওয়া আছে, আর কি বলছে? একটি ইলেকট্রন উচ্চতর শক্তিস্তর থেকে সর্বনিম্ন শক্তিস্তরে ফিরে আসে। কারণ সর্বনিম্ন শক্তিস্তরের ক্ষেত্রে অ্যাননের মান 1, তাহলে দেখো ল্যামডার মান বসাবো আমরা, N1 এর মান বসালে ক্যালকুলেশন করে কি আমি N2 এর মানটা পেয়ে যাব। খুব মজার অঙ্ক, বেশি একটা জটিল না। আর দেখো এখানে মানটা আইছে 4.08, যেহেতু কোনো শক্তিস্তরই ভগ্নাংশ না, তাই এটা সমান কত? 4 লিখছি, যেহেতু N এর মান ভগ্নাংশ না, 4। কেমন? তারপর আরেকটা দেখো, একই সেম ক্যাটাগরি আরেকটা অঙ্ক। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন দাপান্তরের ফলে এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য। দেখো একটা জিনিস খেয়াল রাখো, এখানে দেখো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া ছিল তোমার সেন্টিমিটারে, এখানে আমরা রিডবার্ড ধ্রুবকের মানও মিটারে বসাইছি। ওখানে দেওয়া ছিল কি ন্যানোমিটারে না মিটারে? দেখো সেন্টিমিটারে, অর্থাৎ আমরা ওইটাকে সেন্টিমিটারে নিয়েছি, বুঝছো? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমরা কিসে? তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া হলো সেন্টিমিটারে, তাহলে ওইটাও আমরা সেন্টিমিটারে বসাইছি, আর এসের মানটাও কি সেন্টিমিটারে বসাইছি, দেখছো? ওকে, তারপর 9 নম্বর অঙ্ক একটা দেখো। 9 নম্বর অঙ্কটা, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন দাপান্তরের ফলে এত ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য শক্তি নির্গত হয়। ইলেকট্রনটি চতুর্থ শক্তি স্তরে হলে N1 এর মান নির্ণয় করে। এবার N2 এর মান দেওয়া আছে, ল্যামডার মান দেওয়া আছে, ক্যালকুলেশন করে আমরা N1 এর মান পাবো। ঠিক আছে? ওকে, তো মোটামুটি আশা করি আমরা দেখো যে কোনো অঙ্কই আমরা পারবো। এই যে 12 নম্বর অঙ্ক আমরা পারবো, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী বামার সিরিজের ক্ষুদ্রতম দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। যেহেতু বামার সিরিজের ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে N1 এর মান 1, N2 এর মান ইনফিনিটি, দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে N1 এর মান 2, N2 এর মান 3। তাহলে মোটামুটি যে কোনো অঙ্ক আশা করি আমার এখানে প্রায় কতটা অঙ্ক, তোমার 27টা অঙ্ক আমি করে দিয়েছি। কেমন? 27টা অঙ্ক আমি করে দিয়েছি, আশা করি তোমরা পারবা। আচ্ছা দেখো, লাস্টের একটা 28 নম্বর একটা উদ্দীপক দিয়েছি। এই বর্ণালীটি দৃশ্যমান অঞ্চলে ঘটে। উদ্দীপকতে সৃষ্ট বর্ণালীটির দ্বিতীয় লাইনের তরঙ্গদৈর্ঘ্য, এই ধরনের অঙ্ক আজকে আমরা করাইছি। আচ্ছা, হিংস দিয়ে দিয়েছি N1 এর মান 2, N2 এর মান N1 এর মান 1, N2 এর মান 2। কেমন? যেহেতু এটি দৃশ্যমান অঞ্চলে ঘটে। কেমন? ওকে, তাহলে আমরা অঙ্ক আশা করি পারবো। ওকে, তারপর দেখো এটার জন্য দিয়েছি অথবা উদ্দীপকতে সৃষ্ট বর্ণালীটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করি। আশা করি আমরা পারবো। কেমন? তাহলে অনেকগুলো অঙ্কই আমরা দিয়েছি, অঙ্কগুলো আশা করি আমরা পারবো। তারপর লেকচারের লাস্টে মানে 30 সেকেন্ডের 1-1.5 মিনিটের একটা ভিডিও ক্লিপস দিয়েছি, ওইটা তোমরা দেখবা, কারণ ওখানে কীভাবে লাইমিন সিরিজ বামার সিরিজ কীভাবে সৃষ্টি হয় এই জিনিসগুলো দেখানো হয়েছে। তাহলে ঠিক আছে, তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। দেখো আমরা এখন যাব যে বোর মডেলের সাহায্যে যে হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা। আমরা একটু ভিডিও ক্লিপসটা দেখে আসি। দেখো এখানে বিভিন্ন শক্তিস্তর থেকে ইলেকট্রন যে নিম্ন শক্তিস্তরে আসলে বিভিন্ন ধরনের সিরিজ সৃষ্টি হয় সেটা দেখানো হয়েছে। তারপর দেখো বিভিন্ন শক্তিস্তর থেকে ইলেকট্রন যখন প্রথম শক্তিস্তরের সৃষ্টি হয় আসে তখন লাইমেন সিরিজের সৃষ্টি হয়। লাইমেন সিরিজ সাধারণত অতিবেগুনি অঞ্চলে ঘটে, সেটা দেখানো হয়েছে। তারপর বিভিন্ন শক্তিস্তর থেকে যখন ইলেকট্রন সাধারণত দ্বিতীয় শক্তিস্তরে নেমে আসবে তখনই সৃষ্টি হয় বামার সিরিজ, সেটা এখন দেখানো হয়েছে। দেখো যখন ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে নেমে আসে তখনই কিন্তু বর্ণালীর সৃষ্টি হয়। যেখানে বর্ণালীর যে সৃষ্টি হয়েছে বিভিন্ন শক্তিস্তর থেকে, এটা হচ্ছে সাধারণত বামার সিরিজ দৃশ্যমান অঞ্চলে ঘটে। দেখো দৃশ্যমান অঞ্চলটা দেখানো হয়েছে। তার বিভিন্ন শক্তিস্তর থেকে ইলেকট্রন যখন তৃতীয় শক্তিস্তরে নেমে আসে তখনই সাধারণত প্যাশন সিরিজ ঘটে, এটা সাধারণত আইআর অঞ্চলে বা অবলোহিত অঞ্চলে ঘটে, সেটা দেখানো হয়েছে। তারপর বিভিন্ন শক্তিস্তর থেকে ইলেকট্রন যখন চতুর্থ শক্তিস্তরে নেমে আসে তখন বাকেট সিরিজের সৃষ্টি হয়, এটাও সাধারণত অবলোহিত অঞ্চলে ঘটে বা এটাকে অনেক সময় অতি অবলোহিত অঞ্চলও বলা হয়। তারপর বিভিন্ন শক্তিস্তর থেকে ইলেকট্রন যখন
পঞ্চম শক্তি স্তরে আসে ফুন সিরিজের সৃষ্টি হয়, একইভাবে ষষ্ঠ শক্তি স্তরে আসলে হামফের সিরিজের সৃষ্টি হয়।